আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত ৯ জনের মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছেছে। তাদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রায়ে। মরদেহ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। বিকেলে তাদের লাশ দাফন করার কথা রয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে নিহত হৃদয়ের মরদেহ নাটোরের নলডাঙ্গায় নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। সকালে স্থানীয় ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হৃদয়ের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত রাতে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে পৌঁছায়। গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হয়। এই বিষয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুর রহমান জয়। মরদেহ দাফনের বিষয়ে স্বজনরা কি জানিয়েছেন? সুরভি, আমি এখন আছি আত্রাই উপজেলার প্রত্যন্ত পল্লী গন্ডগোহালি গ্রামে। যে 7টা মরদেহ এসেছে তার মধ্যে এই গ্রামেরই 4টা এবং 2 জন আছে একই পরিবারের 2 ভাই। তো এখানে গ্রামবাসী এবং পরিবারের সাথে কথা বলে আমি যেটা জেনেছি, এখানে পরে বিকেল 3টার পরে এখানে আবার জানাজা হবে। জানাজা হওয়ার পরে এই লাশগুলোকে এখানে এই 4টা মরদেহ এই গ্রামে মানে মাইকিং এ বলা হচ্ছে এবং সেভাবে এদের রীতি অনুসারে এটা দাফন করা হবে। আর অন্যান্য আর যে 3টা দাফন করা হবে। আর অন্যান্য আর যে 3টা আছে সেটা অন্য লেখায় নিয়ে গেছে ফ্রিজিং গাড়ি। সেখানেও দুপুরে বিকালের দিকে সবগুলো লাশ দাফন হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে সকালে 8টায় নয়, সকাল 10:30টায় মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এই 7 জন আত্রাই উপজেলার 7 জনের মরদেহ একত্রে দাফন জানাজা করে পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। সেখানে স্থানীয় এমপি, সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল এবং সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিল। তারপরে এই লাশগুলো গ্রামে গ্রামে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে এই গন্ডগোহালি গ্রামেরই 4 জন। এই 4 জনের মধ্যে আবার একই পরিবারের 2 জন। তো এই ছিল। তো এই দাফনগুলো হবে 3টার পরে জানাজা করে বিকেলের দিকে দাফন হবে। এটা আমাদেরকে গ্রামবাসী সূত্রে আমরা জেনেছি। তো সুরভি, এই ছিল আমার কাছে সর্বশেষ। নওগাঁ থেকে জানছিলাম প্রবাসীদের দাফনের খবর। জীবিকার সন্ধানে ইউরোপে 9 লাখের বেশি বাংলাদেশির বসবাস। তাদের মধ্যে ইতালিতেই 2 লাখের বেশি। শুরুর দিনগুলোতে এসব অভিবাসীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে কঠোর পরিশ্রম, সততা আর নিয়ম শৃঙ্খলা মেনে অনেকেই এখন প্রতিষ্ঠিত। তাদের গড়া ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই। ইতালির তুরিনোতে বাংলাদেশি এমনই কয়েকজন সফল উদ্যোক্তার গল্প জানাচ্ছেন হাসান জাবেদ। ইতালির উত্তর পশ্চিমাঞ্চলের শহর তুরিনো। আল্পস পর্বতমালার পাদদেশে এবং ফ্রান্স ও সুইজারল্যান্ডের কাছাকাছি এই শহরটি একসময় ইতালির রাজধানী ছিল। বর্তমানে শিল্পনগরী তুরিনোতে 3000 বাংলাদেশি বসবাস করছেন। জীবনের নতুন স্বপ্ন নিয়ে এই শহরে পাড়ি জমিয়েছিলেন তারা। শুরুর দিনগুলো ছিল বেশ কঠিন। নতুন দেশ, নতুন ভাষা, ভিন্ন সংস্কৃতি সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে সংগ্রাম করে। আর সেই সংগ্রামে সফল হয়েছেন বাংলাদেশের মুন্সিগঞ্জের মোহাম্মদ মুক্তার হোসেন খান মজনু। আসার পরে অনেক কষ্ট করে প্রায় 3 মাসের মধ্যে রাস্তাঘাটে বাইরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছি। একটা ক্যাটারিংয়ে কাজ করি। তারপরে থেকে কুরিয়ার সার্ভিস বার তুলে নিতে দীর্ঘ 8 বছর চাকরি করার পরে রাতে কাজ করতাম। সেই সাথে রাতে কাজের সাথে সাথে আমি ব্যবসা শুরু করি। আমার প্রধান ব্যবসা হলো মানি এক্সচেঞ্জ। বিগত 2022-23-24 ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে বরাবর আমার ঢাকা ইন্টারন্যাশনাল সার্ভিস প্রথম স্থান অধিকার করছি।
কঠোর পরিশ্রম করে মজনু গড়ে তুলেছেন রেস্টুরেন্ট, সেলুন, মানি এক্সচেঞ্জ ও গ্রোসারি শপ সহ 6টি প্রতিষ্ঠান, যেখানে 20 জনের কর্মসংস্থানও হয়েছে। হালাল সব খাবার এবং পণ্য বিক্রি হয় তার এসব দোকানে। বাংলাদেশে এসব খাবার এবং পণ্যের বেশ চাহিদা রয়েছে সেখানে। আমাদের সাধ্যমতো যে খাবারগুলো আছে, বাঙালি খাবারগুলো আমরা সাশ্রয় মূল্যে এখান থেকে নিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সব হালাল মুরগি, গরুর গোশ, খাসির গোশ, টার্কি মুরগি সব হালাল আছে। ইটালিতে বানাচ্ছি আজকে 10 বছর, আর এই দোকানে আছি আজকে 4 বছর। এটা কোন এলাকার মিষ্টি? এটা হলো বিক্রমপুর। এটার চাহিদা বেশি এখানে? জি, ইনশাল্লাহ চাহিদা বেশি। আমরা ডেইলি 50 থেকে 60 কেজি মিষ্টি বেশি ইনশাল্লাহ। হালাল খাবার এই দোকানে তারা আপ্যায়ন করে খুব ভালো, আবার সব দিকেই ভালো, খাবার ভালো, যার কারণে এই দোকানে আসি। শুধু একজনই নন, তুরিনোতে আরও অনেক বাংলাদেশি এখন সফল ব্যবসায়ী, পরিবার পরিজন নিয়ে বসবাসের পাশাপাশি গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা ও কর্মসংস্থান। এমন না যে ইউরোপে আসলেই শুধু টাকা পয়সা ইনকাম করা যায়, এরকম না। অনেক স্ট্রাগল করতে হয় এখানে। টাকা ইনকাম করাটা অনেক পরিশ্রম করতে হয়। যে পরিশ্রম বেশি করতে পারে সেই তত বেশি সফল হতে পারে। এখানে নিয়মকানুন সবার জন্য একই, কিন্তু সব কিছু সিস্টেমের মধ্যে না গেলেই, আপনি না চললেই, আপনি ওদের যে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে হলে আপনার যে নিয়মকানুন আছে, ব্যবসার লাইসেন্স, সেটা আপনার ফুটপাতের একটা ব্যবসা হলেও সেই ব্যবসার জন্য আপনার লাইসেন্স করতে হবে। ইতালির তুরিনোতে বাংলাদেশিদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রবাসের মাটিতে বাংলাদেশের মানুষের সম্ভাবনা ও সক্ষমতারও একটি উদাহরণ। কঠোর পরিশ্রম আর নিয়ম মেনে চললে নতুন দেশেও যে নিজের অবস্থান তৈরি করা সম্ভব, তুরিনোর বাংলাদেশি উদ্যোক্তাদের গল্প তারই প্রমাণ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, তুরিনো, ইতালি। সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো ও যোগ্য আইনজীবীর সংখ্যা কম বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। সবকিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে। ছোট বারান্দার আইনজীবী হবেন না, বড় বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন। ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়ালিটি। খুলনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। ফেনীতে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। খুলনায় গত 3 মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা 17 জন। চিকিৎসা সেবা ও এডিস মশা নিধনের ঘাটতি নিয়ে রোগী, স্বজন ও সাধারণ মানুষের রয়েছে বিস্তর অভিযোগ। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। প্রজননের অনুকূল পরিবেশ পেয়ে সর্বত্র মশার রাজত্ব। তবে কি হটস্পট মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ? থেমে থেমে চলা বর্ষণে, জলাবদ্ধতায় এডিস মশার বিস্তার, পাল্লা দিয়ে বাড়া ডেঙ্গু সংক্রমণে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সম্প্রতি একদিনে রোগী ভর্তির রেকর্ড খুলনা বিভাগে। বাড়ছে মৃত্যুর তালিকা। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে দিশেহারা স্বজন। স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে খুলনায় প্রতিদিন গড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে 200 জনের বেশি। গত জুন থেকে এ পর্যন্ত খুলনায় 10 জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,500। আমাদের মশারি ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, টয়লেটে যে ওয়াশরুমে একটা বদনা পর্যন্ত নাই। গত 3 মাসে এ বিভাগে ডেঙ্গুতে প্রাণ গেছে 17 জনের। শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন প্রায় 2000 রোগী। আমাদের মশার যে উপদ্রব হয়েছে সেটা কিন্তু সরকার, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী থেকে শুরু করে মেয়র মহোদয় আর আমরা যারা আছি
যৌথভাবে যে কাজ শুরু করছি তাতে কিন্তু মশাও একটা কন্ট্রোলের মধ্যে আসছে, কিন্তু রাতারাতি তো সব হবে না। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে মোবাইল কোর্ট, ক্র্যাশ প্রোগ্রাম, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালু করেছে সিটি কর্পোরেশন। ইমার্জেন্সি মিটিং করেই আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা 3টি অঞ্চলে ভাগ করেছি এবং আমরা আমাদের ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি টিম আমরা বের করেছি, যাতে করে যেসব জায়গায় এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই তাদেরকে ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সীমিত জনবল, শয্যা সংকট নিয়ে চলছে চিকিৎসা সেবা। জুলাইয়ে ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 72 জন, আগস্টে প্রায় দ্বিগুণ। আক্রান্তের বেশিরভাগই সদর উপজেলার বাসিন্দা, শহরের রামপুর এলাকায় শনাক্ত সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি। কাগজে কলমে কিংবা লোক দেখানো অভিযান নয়, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার এবং হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবি সচেতন মহলের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অনেকটাই ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজার দর। রাজধানী মোহাম্মদপুর টাউন হল বাজারে কিছুটা কমতির দিকে সবজির দর। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, 100 টাকার শসা বিক্রি হচ্ছে 60 টাকায়, আর 140 টাকা লম্বা বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এদিকে বাজার থেকে উধাও হয়ে গেছে প্যাকেটজাত চিনি। খোলা চিনিরও সরবরাহ কম, কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে 115 টাকায়। এদিকে কেজিতে 5 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 টাকায়, আর 10 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজি দরে। ডজন প্রতি 5 টাকা কমেছে ডিমের দাম। লাল ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়, আর সাদা ডিম 140 টাকা। এই বিষয়ে আরও জানাতে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, চাল এবং চিনির দাম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, প্রথমে যদি চিনির বিষয়টা বলি, আসলে মোহাম্মদপুর বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন চিনি প্রায় উধাও হয়ে গেছে। কোনো দোকানে নতুন চিনি পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র একটি দোকানে আমরা পুরাতন চিনি পেলাম এবং সেটির দামও প্রায় বেশ বাড়তি। কারণ পুরাতন চিনি যেটি একটি দোকানে যেটি পেলাম সেটি 1 কেজি চিনি বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, যেটি আগে ছিল 100 টাকা বা 95 টাকা। তবে আপনার খোলা চিনি খোলা চিনি কিন্তু এখানে রয়েছে, কয়েকটি দোকানে খোলা চিনি দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু সরবরাহ বেশ কম এবং দামটা গত এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 15 টাকার মতো বেড়েছে। গত সপ্তাহে যে চিনি 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে খোলা চিনি, সেটি আজকে বিক্রি হচ্ছে 115 টাকা কেজি দরে। এদিকে অন্যান্য যদি আপনার চালের কথা বলা হয়, যে পোলার চালটা কিন্তু কিছুটা কমতির দিকে বলা যেতে পারে। সুগন্ধি পোলার চাল যেটি 115 টাকা চলে গিয়েছিল, 215 টাকা চলে গিয়েছিল প্রতি কেজি পোলার চাল সুগন্ধি যেটি, সেটি কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে 200 থেকে 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে যেটি প্যাকেট পোলার চাল সেটির দাম কিন্তু বেশ বাড়তি বলা যেতে পারে। যে প্যাকেট পোলার চাল কিন্তু 230 টাকা কেজি দরে প্যাকেটে লেখা, কিন্তু এখানে দোকানিরা যেটি বলেন যে প্যাকেটে 230 টাকা লেখা থাকলেও তারা একটু কম দামে বিক্রি করতে পারছেন, 210 থেকে 20 টাকার মধ্যে তারা বিক্রি করছেন। এদিকে আপনার ব্রয়লার মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে। ব্রয়লার মুরগির দাম 5 টাকা কমে 185 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালিকা মুরগি আপনার 10 টাকার মতো কমে 290 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দামটাও কিন্তু কমতির দিকে আমরা দেখতে পাচ্ছি। ডিমের দামটা তবে খুব বেশি একটু কমতি না, 150 টাকা ডজন ছিল সেটি কিন্তু 145 টাকায় চলে এসছে, এবং যেটি লাল ডিম এবং সাদা ডিমটাও কিন্তু 5 টাকা কমে 140 টাকা ডজনে বিক্রি হচ্ছে। মাছের দামটা কিছুটা কমতির দিকে দেখছি, গড়ে বলা যেতে পারে যে 50 টাকার মতো কিন্তু কমেছে মাছের দাম। এদিকে যেটি আপনার গরুর মাংস বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারে 750 থেকে 780 টাকা এবং খাসির মাংস 1250 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মোহাম্মদ বাজার থেকে বাজার দরের হালচাল। জানছিলাম নিত্যপণ্যের বাজারের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।